মোটামুটি তোমাদের কথাবার্তা শুনলাম, শুনে একটা চিত্র আমি দাঁড় করাইছি। তো আসলে এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষকদের সাথে বা আমাদের প্রতিষ্ঠান প্রধান বা প্রশাসনের সাথে তোমাদের দূরত্বটা কমানো, তোমরা যেন তোমাদের সব কথা আমাদেরকে সঠিকভাবে বলতে পারো, এই উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রামটা করা। এই প্রোগ্রামটা করার আগে আমি সবাইকে একটা দিয়েছি, কয়েকটা সবার নাম প্লাস একটা মোবাইল নাম্বার সম্বন্ধে একটা তথ্য তোমাদের সবার কাছে দিয়েছি, ওটা দ্রুত ফোন করো। এইটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি থাকবো, সরাসরি তোমরা ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। তো যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে থাকে তাহলে সেটা হয়তো আমার অ্যাডমিনকে আছে না, আছে তাহলে আমি ওটা দেখে নিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি দেখে নিব। আচ্ছা তাহলে আচ্ছা আমি যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাহলে ওটা অ্যাক্টিভ করবো, ঠিক আছে, ওটা আমি অ্যাক্টিভ করবো, সমস্যা নেই। এবং যারা সপ্তম পর্ব বের হয়ে চলে যাবে তখন ওখান থেকে অটোমেটিক্যালি তাদের নাম বাদ যাবে। একটা এই এখন যারা মানে ছাত্র অবস্থায় আছো তাদের জন্য ওই গ্রুপটা, যারা বের হয়ে যাবে তাদের জন্য ওই গ্রুপটা না, ঠিক আছে। এই জন্য গ্রুপ অ্যাডমিন যে থাকবে তাকে এই বিষয়ে একদম সতর্কতার সঙ্গে পালন করতে হবে, যে অষ্টম পর্ব বের হয়ে যাবে সে ওই গ্রুপে থাকতে পারবে না। এই জন্য গ্রুপটা একটু রক্ষণাবেক্ষণ মেনটেন্স করে আমি মানে এই ধরবো আর। আচ্ছা আমি এই এই তোমাদের সমস্যা মোটামুটি একই, অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা বলেছ। আমি সব বেশিরভাগই তোমাদের যে সমস্যাগুলো সেটা আমি সমাধান করতে পারবো, আমি মনে হয়েছে আমি এটা পারবো। কিছু কিছু সমস্যা আমি অলরেডি হাত দিয়েছি, সেগুলো সমস্যার সমাধান হবে। আমাদের হচ্ছে কি যে আমরা কিন্তু একটা শিক্ষার্থীর কাছে একটা সরকার, যে কোনো সরকারি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান দুইটা পারপারে টাকা তুলে, একবার টাকা তুলে হচ্ছে সেমিস্টার চার্জ, আর একবার টাকা তুলে হচ্ছে ফর্ম ফিলাপ। ফর্ম ফিলাপটা হয় বোর্ডের আন্ডারে, এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, এটা আমরা প্রক্রিয়া একটা খালি মেনটেন করি। ফর্ম ফিলাপ এটা হয় বোর্ডের আন্ডারে, আর সেমিস্টার চার্জ যেটা আমরা নিই সেটা প্রতিষ্ঠান টাকাটা নেয়, কিন্তু টাকাটা নির্ধারণ করে দেওয়া আছে শিক্ষা মন্ত্রণালয়। ওই টাকার 1 টাকা বেশি নেওয়ার এখতিয়ার অধ্যক্ষের নাই। 1 টাকা বেশি নেওয়া, যদি 1 টাকা ওই নির্ধারিত টাকার কোনো টাকা বেশি নেয় তাহলে সংশ্লিষ্ট অধ্যক্ষ তার চাকরি সমস্যা হবে, যদি এটা হাইলাইট হয় বা জানাজানি হয়। সেহেতু বাংলাদেশের কোনো অধ্যক্ষ কখনোই এই দায়িত্ব নেবে না যে নিজে কোনো জিনিস ইমপ্লিমেন্ট করে ছাত্রদের কাছ থেকে অতিরিক্ত টাকা তুলবে, এটা কোনো অধ্যক্ষের সুযোগ নাই। কারণ আমার চাকরি ফার্স্ট, মানে আমি আমার চাকরি প্রথম রক্ষা করবো, তারপর আমার অন্য কাজ, সবারই কাজ, আমার কাজ, তোমার কাজ, সবার কাজ। তার মানে আমরা সেমিস্টার ফি যেটা নিই সেই সেমিস্টার ফি মন্ত্রণালয় নির্ধারিত টাকার 1 টাকা বেশি নেওয়ার কোনো এখতিয়ার নেই। এখন প্রশ্ন আসে যে আমি যে টাকাটা নিই সেই টাকাটা খরচ করবো কিভাবে, এইটা একটা প্রশ্ন আছে। একজন এটা বলেছে আমাদের এই প্রতিষ্ঠানে আমি যে ফান্ড ম্যানেজমেন্ট আমি বুঝে নিয়েছি, সেখানে কয়েকটা খাতে আমি বেশ টাকা দিয়ে গেছি, তার মধ্যে একটা খাত হলো ম্যাগাজিন খাত। এই প্রতিষ্ঠানে কোনো ম্যাগাজিন তৈরি হয় নাই। আমি আমাদের 23 সালে মনে হয়েছে, আমি আমাদের বডির সাথে একাডেমিক বডির সাথে আলোচনা করেছি, অতি শীঘ্রই ম্যাগাজিনের একটা কমিটি প্রকাশ হবে এবং ম্যাগাজিন তৈরি হবে ইনশাআল্লাহ, এটা হবে। আর একটা খাত দেখেছি অভিভাবক দিবস খাত। নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা সেমিস্টারে এক সেমিস্টার না পারলে 1 বছরে একবার হলেও অভিভাবক দিবস করতে হবে। এটা হয়তো কোনো কারণে বা কোনো সিচুয়েশনের ক্ষেত্রে হয়তো করতে পারেনি, তবে এখন থেকে এটা অব্যাহত থাকতে হবে। অভিভাবক দিবস এখন থেকে হবে, এটাতে কোনো সমস্যা নেই। অভিভাবক এবং আমাদের এই ফান্ডের এবং ছাত্র পারপাসে যে টাকাগুলো তোলা হয় সেটা আবশ্যিকভাবে ছাত্রদের উন্নয়নেই খরচ করতে হবে, এইটা একেবারে ম্যান্ডেটরি। ছাত্রদের পারপাসে খরচ করতে হবে। ওই টাকা আমি অথবা আমার সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের পিছনে খরচ করার কোনো সুযোগ নেই। আমি আরেকটা জিনিস দেখেছি, আমি যেখানে আইসিটি খাতে টাকা, আমি
আসার পরে আমার কমিটির সাথে আলাপ করেছি, আজকে হয়তো সেই কমিটিটা প্রকাশ হবে। আমি গোটা আসার পর আমি অলরেডি দায়িত্ব দিয়ে দিয়েছি, রাব্বানী সাহেবকে দায়িত্ব দিয়েছি, আমার গোটা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই ব্যবস্থা থাকবে এবং এটা তাড়াতাড়ি বাস্তবায়ন হবে। আমি রাব্বানী সাহেবকে দায়িত্ব দিয়েছি, রাব্বানী সাহেবকে গাইডলাইন দিয়েছি। আমার ক্যাম্পাস এবং হলে রাব্বানী সাহেব আছে, শরীদুল্লাহ সাহেব আছে, 5 সদস্যের সাথে কমিটি করেছি। তারা আমাদের ক্যাম্পাসের ভিতরে তারা যত তাড়াতাড়ি রিপোর্ট দিবে আমার বাস্তবায়ন তত তাড়াতাড়ি হবে এবং আমি আশা করি 15-20 দিনের ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য আমি ওনাকে বলেছি। রিপোর্ট দেওয়ার পরে আমাদের একটা কমিটি আছে, কমিটির মাধ্যমে বাইরের একটা পার্টির সাথে চুক্তি হয়ে এই কাজটা বাস্তবায়ন হবে। ইনশাআল্লাহ এটা তোমরা ফিজিক্যাল লোক দেখতে পারবে, এটা আমি খুব তাড়াতাড়ি এই কাজটা করবো, এটা তোমরা দেখতে পারবা। আমি আসার পরে আমি বললাম যে কিছু জিনিস অধ্যক্ষ নিজের ইউনিকনেসের জন্য করবে। এটা তার মধ্যে একটা জিনিস হচ্ছে, আমি আসার পরে বলেছি এই ক্যাম্পাসে কোনো সুপেয় পানির ব্যবস্থা নেই। ক্যাম্পাসের ভিতরে আমি কমিটি করে দিয়েছি এবং সুপেয় পানি এবং প্রত্যেকটা ফ্লোরে 8টা বা 10টা আমার ফিল্টার বসবে। আমি আসার পরে কমিটি এই কাজটা আমি শুরু করেছি এবং আমি আস্তে আস্তে এবং এই ক্যাম্পাসে আমার ছাত্র ফান্ড রিলেটেড কাজগুলো আমার পক্ষে সম্ভব আমি সেগুলা কারোর পক্ষে সবই আমি করবো, কারোর পক্ষে আমি সব করবো এবং কমিটির মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। আমাকে আরেকটা দেখছি এখানে লিখেছিল মিড টার্মে পরীক্ষার রেজাল্ট দেওয়া কখনো হয় না। আমি এখানে আসার পরে সকল কর্মকর্তা কর্মচারীকে আমি প্রথম দিন বলেছি, পরীক্ষা শেষ হওয়ার 15 দিনের ভিতরে শিক্ষার্থীদেরকে খাতা দেওয়া, শিক্ষার্থী নিজের অ্যাসেসমেন্ট নিজে দেখবে। এইটা আমাদের হয়তো 1 তারিখ থেকে বাস্তবায়ন হবে, শিক্ষার্থীরা ক্লাসে আসছিল না। আমি সকল শিক্ষককে বলে দিয়েছি প্রত্যেকটা খাতা ক্লাসে রাখা, কিন্তু যেহেতু মিড টার্মে রেজাল্ট দেওয়ার কোনো সুযোগ নাই সেহেতু প্রত্যেকটা ক্লাসে খাতা রাখা। এটা আমি শিক্ষকদের বলেছি, এটা আস্তে আস্তে এটা হবে, ইনশাআল্লাহ থেকেই হবে ইনশাআল্লাহ। এটা এরপরে আমাকে আরেকজন বলেছে যে মার্কশিট দেওয়া হয় না, এটা আমি নিজেই প্রথম শুনলাম আমার জীবনে। আমার চাকরি হচ্ছে 29 বছর, 29 বছর চাকরিতে আমি প্রথম শুনলাম যে প্রথম পর্বে মার্কশিট পর সপ্তম পর্বে দেয়। এটা আমি প্রথম শুনলাম এখানে এসে। এটা হবে না। বোর্ডের মার্কশিট যখনই আসবে, বোর্ডের মার্কশিট আমার রেজিস্ট্রেশন আমার সামনে বসে আছে, বোর্ডের মার্কশিট যখনই আসবে, যেদিন আমার বরাবর আসবে সেদিনই একটা নোটিশ হবে যে অমুক পর্বের মার্কশিট অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত ডিপার্টমেন্ট থেকে, আমরা যেহেতু বড় প্রতিষ্ঠান আমরা হয় ডিপার্টমেন্ট থেকে দিব না রেজিস্ট্রেশন থেকে দিব। তোমাদের দায়িত্ব তোমরা মার্কশিটটা নিজের মার্কশিট নিজের সঙ্গে আমার নোটিশের মধ্যে বুঝে দিবা। এটা হবে না যে পর্বের মার্কশিট সে পর্বের ছাত্ররা পরীক্ষা দেওয়ার, আমি মার্কশিট পাই পরীক্ষা দেওয়ার রেজাল্ট হওয়ার 3 মাস পরে, যখনই যে পর্বের মার্কশিট আসবে তখনই সে পর্বের তখনই নোটিশ হবে এবং তোমরা এই নোটিশে মার্কশিট বুঝে দিবা। মার্কশিট আমাদের কাছে থাকাটা নিরাপদ না, কারণ আমাদের কাছে কখনো যদি মিসিং হয় তুমি ভুক্তভোগী করো। মার্কশিট এবং সনদ আমাদের কাছে আমি রাখবোই না, রাখবো ছাত্র জিনিস রাখবো, ছাত্র জিনিস ছাত্ররা পাবে। এর মধ্যে আর একটা কাজ আমি করেছি, সেটা হচ্ছে আমাকে ছাত্ররা অনেকেই বলেছে যে পরিচয়পত্র অনেকে পাই না, পরিচয়পত্র নিজের পরিচয়পত্র নিজেই তৈরি করেছে। বিভিন্ন জিনিস আমাদের কাছে আমার কাছে উপস্থাপন করেছে। আমি এটা উপস্থাপন করার আগেই আমাদের টিম নিয়ে বসেছি, একটা মাস একটা মানে এই আইডেন্টি কার্ড দেওয়ার জন্য ছাত্রদের কাছ থেকে 30 টাকা করে তোলা, 30, তোমরা ভালো করে খেয়াল করো, 30 টাকা করে তোলা হয়। এই 30 টাকাতে একটা কার্ড হয় না, ঠিক আছে? 30 টাকা হয় না। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি আমার একাডেমিক বডির সাথে, সেটা হচ্ছে দ্বিতীয় পর্বের উপর পর্বে যারা পড়ো তাদেরটা আমার আর দেখার সুযোগ নাই। আমার যে দেখার সুযোগ ছিল, যে ফান্ড আমি পেয়েছি সেটা হচ্ছে দ্বিতীয় পর্বের শিক্ষার্থী, আমি দ্বিতীয় থেকে শুরু করবো। দ্বিতীয় পর্বের শিক্ষার্থীর কাছ থেকে 30 টাকা করে নেওয়া হয়েছে, কিন্তু ওদের একটা কার্ড, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে ওই যে এখানে উপরে আছে ওই কার্ড, একটা কার্ড দিব, কার্ডের সাথে ফ্রেম দিব এবং ফিতা দিব। সেটা আমাদের ক্যাম্পাস থেকে আমি সরবরাহ করব। আমার 68 টাকা খরচ হবে,
আমি একটা প্রতিষ্ঠানের অলরেডি চুক্তি করে ফেলেছি, তাকে অ্যাডভান্স দেওয়া হয়েছে, সে আর 15 দিন না কবে দিবে, মনে করে 15-20 দিনের ভিতরে আমি আনুষ্ঠানিকভাবে তোমাদের কাছে হস্তান্তর করব। সেটা কি করব, তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 30 টাকা, আর আমি পেড করছি কত, 68 টাকা, মানে 38 টাকা অতিরিক্ত আমি অন্য খাত থেকে লোন নিয়ে আমি পরিশোধ করে তবু আমি ছাত্রদের হিসাব করবো। হিসাব সহ তোমরা ভর্তি পাবা। আইডেন্টিটি কার্ড প্রশ্ন আসবে কোন পর্ব, দ্বিতীয় পর্ব, সবাই তৃতীয় পর্বের কিছু আমার কাছে এই তথ্যটা আমি নিয়েছি এবং এটা ইনশাআল্লাহ 15 থেকে 20 দিনের মধ্যে আমার হাতে আসতে আমি নোটিশ দিব এবং এর পরবর্তী পর্ব থেকে প্রতিবারই আমি 30 টাকার বেশি আমার 1 টাকা নেওয়ার ক্ষমতা নাই, আমি 30 টাকায় তোমাদের কাছ থেকে নিব, কিন্তু ডেলিভারি দিব 68 টাকা আইডেন্টিটি কার্ড। সেটা আমি অন্য কাছ থেকে লোন নিয়ে সেটা আমার এক্সেলের মধ্যে আছে, এটা আমি করব। আইডেন্টি কার্ড সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা, এবার টয়লেটের সমস্যা আছে আমাদের। আমাদের আমাদের উপরে নির্দেশনা আছে প্রত্যেকটা ক্যাম্পাসে মেয়েদের জন্য একটা আলাদা বাথরুম থাকবেই, ওয়াশরুম থাকবেই। যদি এটা এই ক্যাম্পাসে না থাকে তাহলে এটা ইমিডিয়েট বাস্তবায়ন হবে। কমন রুমে থাকবে, কমন রুমে তো আসলে আলাদা, আমি ওই ভবনে আছি, আমি কমন রুমে কেন আসবো? ব্যাপারটা এরকম, আমি তো কমন রুমে আসবো না, আমার ওই ভবনে দরকার। ফলে আমি এই বড় ভবনে যে কোনো একটা বাথরুমকে ছাত্রী ওয়াশরুম হিসাবে সেটা নিয়োগ করতে হবে, এটা আমাকে মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হয়। এর আগেও যারা অধ্যক্ষ ছিল তারা মন্ত্রণালয়ে রিপোর্ট করেছে, করতে হয় যে ছাত্রীদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা থাকবে। এটা আমি নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তুমি কি করো, নোট করো, এটা আমি নিরাপত্তা কর্মকর্তা আলাপ করে এটা করবো, এটা আমার মনে ছিল না। আর আরেকটা জিনিস, ছাত্রীদের মোবাইল নাম্বার প্রকাশ হবে না, কেন হয়? ছাত্রীর মোবাইল নাম্বার প্রকাশ করা হতো কোথায়, কি সিস্টেমে ছাত্রীদের মোবাইল নাম্বার প্রকাশ করে? আমার তো মোবাইল নাম্বার ছাত্রীদের দরকার নাই, তো আমার তো কোনো প্রকাশ, আমার কোনো প্রকাশে তো আমার ছাত্রীদের বা ছাত্রদের মোবাইল নাম্বার আমি দিই না, কোথায় দিই? এটা তো দেওয়া হয় না। আচ্ছা, কোন পারপাসের কাছে আমি জানি না, তবে ছাত্রীদের কোন নাম্বার বা ছাত্রদের কোন নাম্বার আমাদের কখনোই প্রকাশ করা হয় না, কোনো নোটিশে প্রকাশ করা হয় না, ছাত্র এবং ছাত্রীর দুজনেরই প্রকাশ করা হয়। ঠিক আছে? যদি মোবাইল নাম্বার প্রকাশ করা হয়েও থাকে তাহলে এর পরবর্তী থেকে এটা হবে না। হ্যাঁ, এর পরবর্তী থেকে এটা কখনোই হবে না। আমরা আপনি এই কথা খেয়াল রাখবেন, ছাত্র এবং ছাত্রীর বোধ কারণ মোবাইল নাম্বার প্রকাশ হবে না। ছাত্রীদের যেমন হবে না, ছাত্রীদেরও হবে না। মোবাইল নাম্বার দরকারই হয় আমার ছাত্রদের নাম দিয়ে, পর্ব দিয়ে, রোল দিয়ে নোটিশ হবে, মোবাইল নাম্বার দিয়ে না। আচ্ছা, আমি এই গেট নির্মাণ, আমি এই কথাগুলো আজকে বলার উদ্দেশ্য হচ্ছে এই কথাগুলো আসলে অধ্যাপকের কথাগুলো হয়তো সবার সামনে পৌঁছায় না, এই জন্য অধ্যাপকের আমি যেটা বলছি অথেন্টিক নিউজ, এর উপরে কোনো নিউজ হয় না। এরপরে আমার কথা আমাদের গেট নির্মাণ, আমি এই পলিটেকনিকের দায়িত্বভার গ্রহণ করলাম 1 মাস হয়ে গেছে, কিন্তু আমি 50 বছর ধরে এই রাস্তা চালাচ্ছি। আমি 50 বছর ধরে, আমার বাড়ি এখান থেকে খুবই কাছে, আমার পৈতৃক বাড়ি এখান থেকে খুব কাছে, 50 বছর ধরে আমি এই রাস্তা চালাচ্ছি। তাহলে আমি 19 সাল থেকে আমি যখন আমি চাপাই ছিলাম বিভিন্নবার আসার সুযোগ হয়েছে, আমি নিজেই বিরক্ত যে এটা হচ্ছে না কেন, আমি নিজেই বিরক্ত। তো বিরক্ত হওয়ার জড়িত কারণে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কলেজের বিভিন্ন যে সমস্ত অবকাঠামো নির্মাণ করে সেই কর্তৃপক্ষকে শিক্ষা প্রকল্প চলে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলীর সাথে আমি বসেছি 2 কাজ। সে বলেছে ঠিকাদার সমস্যা, ঠিকাদার আসলে সমস্যা, ঠিকাদার আসলে সমস্যা। এই ঠিকাদারকে ফাঁসিতে দেওয়ার পরে সে এই না সেই না বিভিন্ন অফিসে ঘুরাইছে, কিন্তু তার এগেনস্টে রাজনৈতিক প্রভাব থাকার কারণে তার এগেনস্টে আওয়ামী লীগ সরকার আমাদের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। এখন সেই ঠিকাদার কালার চেঞ্জ করে দিল, কালার চেঞ্জ করে সে একটা ছত্রছায়ায় ঘিরে গেছে, ঘিরেছে সে নিজেকে অনেক আপত্তি ক্ষমাশীল মনে করছে। তো ও যে
রাজনৈতিক শেল্টার নিয়েছে, সেই শেল্টারের সাথে আমি এখন 40 বছর আগে পড়ছি। তো আমি ও আমাকে শিক্ষা প্রকৌশল বললো যে স্যার আপনি একে ধরেন কাজ হবে। আমি তাকে ফোন করলাম, সে বললাম না ঠিক আছে আমি তো সে বললাম না, যার আন্ডারে সে দাঁড়াইছে সে আমার সাথে অস্বামী সরকারে করছে। আমি তাকে ফোন করেছি, সে আমাকে বলে দিয়েছে তুই এখনই যাবি এবং তুই কমেন্ট থেকে কাজ শুরু করবি, কমিটমেন্ট দিয়ে। সে কমিটমেন্ট দিয়েছে 17/6 থেকে কাজ শুরু করবে। ত্রিপক্ষীয় মিটিংয়ে আমি ঠিকাদার এবং নির্বাহী প্রকৌশলী, এত বড় প্রতারণা ফ্রড, সে 17 তারিখ থেকে কোনো কাজ শুরু করলো না। এখন আমি এক্সেলেন্সের কথা বললাম, সরাসরি শেষ বুদ্ধি হচ্ছে সরাসরি ওর কার্যদের বাতিল করব, বাতিল করে নতুন ঠিকাদারের কাজ শুরু করবো। তাছাড়া এই গেট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই লোককে দিয়ে আর কোনো সম্ভাবনা নাই। এই লোক, আমি তো প্রিন্সিপাল, আমার উপরে তো ডিজি কে কথা দিয়ে কথা রাখেনি, তার উপরে হচ্ছে সচিব, সচিবকে কথা দিয়ে কথা রাখেনি, আর আমি তো এত বড় সে প্রতারক তাকে যে ধরে বেঁধে ওই যে যার চলে তাকে বলে সে মিটিং উপস্থাপন করতে পেরেছিলাম। এখন আমি এক্সচেঞ্জে বলে দিয়েছি সরাসরি সিদ্ধান্ত তার কার্যদেশ ক্যান্সেল করে নতুন ঠিকাদার নিয়োগ করে তারপর গেটটা সম্পন্ন করা। এখন ও আমাকে ভয় পাচ্ছে, স্যার আমি করতে পারবো না। এক্সচেঞ্জ আমাকে বলছে এটা করলে আমার সমস্যা হবে, মানে বলে দিয়েছে পলিটিক্যাল সমস্যা হবে। আমি বলছি আপনার যে সমস্যা হবে আমি তাকে দেবো, তবু আপনি করবেন। আমি বলেছি ছাত্রদের করতে হবে, এই গেট একটা বড় একটা বিভাজিত পলিটেকনিক, তার গেটের যে অবস্থা এটা হইতেই পারে না। বিভাগীয় পলিটেকনিক তার মাথা উঁচু করে দাঁড়াবে, শুধু অবকাঠামো না, শিক্ষার্থীদের রেজাল্ট দিয়েও মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কারণ আমরা বিভাগীয় পলিটেকনিক, এত বড় পলিটেকনিক মাথা উঁচু করে দাঁড়াবে প্রথমেই বলেছে, আমরা এটা আশা করি। এখন আমি এই প্রথমত হচ্ছে যে আমার সাথে অনেক সময় তোমাদের সরাসরি কথা বলার সুযোগ হয়তো হয় না, কথা থাকে, এগুলো গ্রুপ চালু করবো। আর যদি কথা বলার ইচ্ছা থাকে আমার চেম্বার সবার জন্য খোলা, কোনো বিশাল কর্মকর্তার চেম্বার না, আমি তোমাদের এই লেভেল থেকে আমি এই অবস্থায়, ফলে আমার চেম্বার সবার সমস্যা সমাধান চেম্বার, আমি যতটুকু সমাধান করতে পারবো ততটুকু আমি সাথে সমাধান করে দিব এবং আমার চেম্বারে সবসময় সবাই দেখা করতে পারবো। আমাদের বর্তমানে আমাদের এই এখন কিন্তু ফর্ম ফিলাপের অর্থ গ্রহণ করা হচ্ছে, ফর্ম ফিলাপের টাকা নেওয়া হচ্ছে। এই ফর্ম ফিলাপের টাকা নেওয়ার কিন্তু আমি কিন্তু সরাসরি ছাত্রদের সাথে কাজ করতে থাকি। কাজ করবার আমি কিন্তু আমার কোনো তথ্য কিন্তু আমি ডিসেমিনেট করে দিই, ছাত্ররা জানুক, তারা কিন্তু কোনো শ্রেণীর মধ্যে না পারে, কোনো গল্প যেন তাদেরকে বিভাজিত করতে না পারে। এই জন্য আমি কিন্তু আমার সকল তথ্য ডিসেমিনেট করি। অনেক ছাত্ররা বলেছি দেখো আমাদের এখন আমরা কিন্তু রকেটের মাধ্যমে টাকা নিচ্ছি এবং এটাই বাস্তবায়ন হবে। ব্যাপারটা হচ্ছে কি যে এই আমাদের এর আগের সেমিস্টারে ইসলামী ব্যাংকের সাথে আমাদের চুক্তি ছিল, কিন্তু ইসলামী ব্যাংক আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিতে ব্যর্থ হয়েছে, পারে না। আমাদের ফর্ম ফিলাপের সময় একটা নির্ধারিত সময় থাকে, এই সময়ের ভিতরে টেকনিক্যাল সাপোর্ট দিতে ব্যর্থ হয়। আমাদের সবচেয়ে ভালো যে বিগ মাইক্রো সিস্টেম একটা প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা চুক্তি করেছি, তারা আমাদেরকে পরীক্ষার একেবারে সকল সাপোর্ট করা দিবে। এই জন্য তাদের সাথে চুক্তি করেছি, রকেটের মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে। আমি কিন্তু সবাইকে আমি তোমরা যদি গ্রুপ দেখো, তোমরা যদি নোটিশ করো, দেখো সব আমার বলা আছে। এখন এই প্রতিষ্ঠানে আমি কিন্তু বলছি যাদের কাছে টাকা আছে বা যারা টাকা দিতে আগ্রহী তারা তাড়াতাড়ি দিয়ে যাবে, মানে আমাদের পরবর্তীতে শিশু চাপ করে দেবে, সিস্টেম করতে চাপ করবে, তখন তুমি হয়রানি হবা, তোমার ক্যাশে আসতে হবে। এই জন্য যার কাছে যে সুযোগ আছে বলেছি, আমি শিক্ষার্থীদেরকে বলেছি যার যার কাছে যে প্যাকেট মানে টাকা আছে তাহলে এখনই তোমার শেষ করে ফেলা। আবারও এটাও বলে দিয়েছি যে আমরা যেহেতু প্রথমে একটা টেকনিক্যাল সিস্টেম অ্যাডাপ্ট করছি, হয়তো টেকনিক্যালি কিছু ভুল ভ্রান্তি হতে পারে, তো যদি হয়ে থাকে তাহলে আমি সরাসরি আমাদের রেজিস্ট্রেশনকে বলে দিয়েছি টাকার পরিমাণ বেশি দেখাচ্ছে, এই দেখাচ্ছে, ফেসবুকে না লিখে তোমরা চলে আসবা, এখন একটা সমাধান করে দিবা। আমি মনে করি যে
দুই একটা সমস্যা হইতে হইতে পারে, আমরা চেষ্টা করবো 100% লিখে থাকার, যদি হয় সেটা সমাধান করবো। এখানে এখানে মানে অতিরিক্ত ইয়ে হয়ে যাওয়ার কিছু নাই। এটা যেহেতু আমাদের আন্ডারলি সিস্টেম, সমস্যা হলে এটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। এখন আমি দেখো, আমি আমরা কিন্তু যতই আমরা এই প্রতিষ্ঠানের আমরা কর্ণধার, আমাদের যারা এই পাশে যারা বসে আছি তারা আমাদের ম্যানেজমেন্ট কমিটি, আমরা শিক্ষক, আমরা তোমাদের ক্লাস করি, আমরা তোমাদের ইঞ্জিনিয়ার তৈরি করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখি। ছাত্র শিক্ষকের সম্পর্ক যেটা, এটা সর্বোচ্চ মধুর হওয়া উচিত। আমি যদি তোমাকে একটা অক্ষর পড়ায় থাকি, তবুও তুমি আমার ছাত্র, তবুও তুমি আমার ছাত্র। তুমি আজীবন যদি বেঁচে থাকবা, ততদিন পর্যন্ত ওই শিক্ষককে বলতে হবে উনি আমার ছাত্র, উনি আমার টিচার ছাত্র, উনি আমার বলতে হবে। তোমার সে করতে পারবা? তুমি আমাকে অসম্মান করতে পারবা? অসম্মান করে কোনোদিন বলার বুঝতে হবে। যদি তোমার কোনো কথাবার্তা থাকে, শিক্ষককে পর্যাপ্ত রেসপেক্ট করেই সে কথা বলবে। একজন শিক্ষককে যদি তুমি রেসপেক্ট করো, তোমার তো ক্ষতি হয় না। কোনো ক্ষতি আছে? একজন শিক্ষককে যদি তুমি রেসপেক্ট করো, তোমার কোনো ক্ষতি নাই, বরং সেই শিক্ষকের অন্তরে দোয়া তুমি পাবে। এই জন্যে সবসময় শিক্ষক যারা আছে তাদেরকে রেসপেক্ট করে চলবে। এটা তোমাদের ছাত্র, আমরা যখন আমার যে শিক্ষক এখন তো জীবিত আছে, আমি তাকে দেখো এখন পর্যন্ত ছাড়াই, এখন পর্যন্ত তার সাথে আমার সম্পর্ক আছে। তো এখন আমার চেয়ারে বসে আমার অনেক সুবিধা দেওয়ার সুযোগ আছে, আবার অনেক হাত পা বাঁধাও আছে আমার, যে আমি এটা করতে পারবো, সেটা করতে পারবো না, এই খরচ করতে পারবো, এই হাত পা বাঁধাও আছে। আমার যে সুবিধাগুলো আছে, আমি সেই সুবিধাগুলো সর্বোচ্চতম দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আমাকে একটা কমিটমেন্ট করতে হবে, ক্লাসে অনুপস্থিত কথাটা আমাদের এই ব্যাপার থাকবে না। ক্লাসে অনুপস্থিত থাকার জন্য আমি একজনকে প্রেশার দিয়ে কেন উপস্থিত করবো? আমি কেন তারা আমাকে বলবো যে আপনার সন্তান ক্লাসে উপস্থিত থাকে না, সন্তান স্কুলে? আমার আইডেন্টিটি ভিন্ন। একটা মানুষ যদি সেলফ মোটিভেটেড না হয়, তাকে তুমি কখনোই কাজ করতে পারবে না। চিন্তা করে দেখো, আমি কি তোমাকে চর থাপ্পড় বকা বকি কখনোই পারবে না। সেলফ মোটিভেটেড হতে হবে। সেলফ মোটিভেটেড বলতে বোঝায় যে তুমি যখন ছাত্র, এখন ইঞ্জিনিয়ারিং স্কুলে তুমি যখন, তোমার দায়িত্ব হচ্ছে সকাল থেকে ক্লাস শুরু হবে, ক্লাসে আসবা, প্র্যাকটিক্যাল করবা, ভালো পড়াশোনা করবা, ভালো রেজাল্ট করবা, ভালো একটা চাকরি পাবা, ভালো তোমার আব্বা আম্মার শোনার হবে, আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এইটা হচ্ছে একটা চক্র। এই চক্রের ভিতরে তোমরা সেলফ মোটিভেটেড হয়ে যাবে যে আমাকে সকালে উঠতে হবে, ক্লাস করতে হবে, ক্লাসের জমা দিতে হবে, এভরিথিং আমাকে চক্রের মধ্যে ই করে। কিন্তু তোমরা আমাদের বর্তমান সমাজের ছাত্র যারা আছো, তারা এই চক্র থেকে কিন্তু সরে গেছে। এই জন্য প্রযুক্তি কিছুটা দায়ী আছে, আমাদের মোবাইল প্রযুক্তি কিছুটা দায়ী আছে। আমরা যখন ছাত্র ছিলাম, বুঝছো, এখনকার ছাত্ররা কিছু হলে দোস্ত নাই তো আমি এখানে বিপদে পড়েছি, দোস্ত পর্যন্ত চলে গেছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু আমাদের ছিল, কিন্তু এই প্রযুক্তি ছিল না, ফলে আমাদের এই একসাথে সংগঠিত হওয়ার সুযোগ ছিল না। আমরা বিকালবেলা ফুটবল খেলতাম, সন্ধ্যা করে পড়তে বসতাম, ভালো রেজাল্ট করতাম, পড়াশোনা করতাম, একটা ভালো অবস্থা ওরা চেষ্টা করতাম। এটা আমরা সেলফ মোটিভেটেড, আমরা সেলফ কিভাবে করে উঠি। তোমাদেরকেও আমি কোনো প্রেশারে বিশ্বাসী না, যদিও বোর্ডের নিয়ম আছে 80% না হলে মামলা করা দেওয়া যাবে না। আমি হচ্ছি যে তুমি নিজে সমালোচনা, আত্মসমালোচনা, আমি ভালো হবো, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, এই জিনিসগুলো নিজের মধ্যে করে করতে হবে। তাহলে ইনশাআল্লাহ তোমরা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সবচেয়ে লাভবান হবে। আমার কথাগুলো তোমরা বাসায় যে বিশ্লেষণ করে দেখবা, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো যদি একটা ছাত্র পালন করে, সে একটা অবিষ্কার হতেই হবে। আমাদের প্রতিষ্ঠানে অনেক দিনের প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমি আবারও বলছি, আমি দায়িত্ব নিয়েই সবকিছু
আমি আসার পরে দেখছি যে হলগুলোতে টেলিভিশন না থাকলে তো আমার ওয়ার্ল্ডের কানেক্টিভিটি নাই। আমি মানে হয়তো আমার সবকিছু কাজটা শেষ করতে আছে ইনশাআল্লাহ টেলিভিশন আর অল্প স্বল্প সময়ের মধ্যে আমরা এই হলে টেলিভিশন এরকম আমার থিঙ্কিং, মানে তোমরা যেটা বলবা সেটা আমি জানি, কারণ আমি স্কুলে পড়েছি, আর্টিতে পড়েছি, হলে থেকেছি। তাহলে আমার এই সমস্যাটা মোটামুটি সেমই, মানে এই সমস্যাগুলো আমার জানা। আমার যদি জানা আমি নিজ থেকে সেই সমাধান করবো। আমার তো সুযোগ আছে সমাধান করবো, আমার তো সুযোগ আছে, আমি সমাধান করবো না কেন? যেহেতু আমার সুযোগ আছে আমি সমাধান করবো। এখন আমি যে জিনিসটা আমি আবারও সময় বলি যে ফর্ম ফিল আপ নির্ধারিত সময়ের মধ্যেই তোমরা করার চেষ্টা করবা এবং সম্ভব হলে এখনই করার চেষ্টা করবা। তাদের স্বভাব আছে তারা শেষ দিন অপেক্ষা না করে আজকে থেকে শুরু করে দিবা। আমি শেষ দিন অপেক্ষা করবো না, আমি করবো। আর কোনো সমস্যা হলে এবার থেকে হেড রেজিস্টার, তারপরে যদি সমস্যার সমাধান না হয় তারপর সমস্যার সমাধান হবেই। এইটাই বললাম। আর একটা বললাম যে আমার সাথে সবার কানেক্টিভিটি যোগাযোগের জন্য আমি প্ল্যাটফর্ম করছি, আমি সবার সাথে সবার তার উত্তর পাওয়া প্লাস আমার চেম্বারে আমি থাকি, আমি সর্বোচ্চ সময় কলেজে অবস্থান করি। আমার এখন দেখো আমি আমি এই আমি এখন যেটা বললাম যে একজন শিক্ষক, আমি অনলাইন প্ল্যাটফর্ম তো এখন সবচেয়ে বেশি আমার তথ্যটা গ্রুপে দেওয়া বা ইউজার সবচেয়ে সস্তা পেয়ে যায়। এখন এখন এই যে এই গ্রুপটার একটা উদাহরণ আমি দেবো, আমি খেয়াল করো, এটাকে তোমার নেগেটিভ হিসাবে নিবা, তোমাকে শুনো। দেখো একটা গ্রুপে আমি একটা পোস্ট দিয়েছি যে একটা গ্রুপে পোস্ট দিয়েছি যে তোমরা মানে দ্রুততার সাথে আমার ফর্মুলা করো। এটা সবখানে করতাম, এটা ক্লাস আমি এটা না, ক্লাস আমি ভিডিও করে সবার সমস্যা শুনতাম। এটা আস্তে আস্তে করবো, যখন গ্রুপটা বড় হয়ে যাবে আমি ভিডিও কলেও আমি লিঙ্ক দিয়ে আমি সমস্যা আমি মাঝে মাঝে শুনবো। ভিডিও কলে যেটা জুম মিটিং হয় না, মিটিং না জুম মিটিং হয়, এই হিসেবে আমি ফর্মটাকে সবাইকে সমস্যার কথা বলছি, কার কোনো সমস্যা আছে কিনা, কার টাকা পয়সা আছে কিনা, বিভিন্ন সমস্যা আমি শুনেও কথা বলছি। আমি এই উদ্দেশ্যে আমি গ্রুপে আমি যদি কোনো তথ্য না দিই তোমার সেটা তো পাবা হয়তো কিন্তু সময় লাগবে। আমি যদি কোনো গ্রুপে সেটা সরাসরি সেটা পাবা এবং অথেন্টিক নিউজটা তোমরা পাবে। এখন আমি এই জাতীয় আবার বলি যে আমরা রকেটের মাধ্যমে টাকাটা তুলতে আসছি, এই মাধ্যমে সবচেয়ে এখন টাকার সেফটি বা 1 কোটি টাকা হলে 1 কোটি টাকার সেফটি টেকনিক্যাল সাপোর্ট সব দিকে বিবেচনা করে ডাচ বাংলা ব্যাংকটা আমাদের এখানে সবচেয়ে প্রিফার মনে হয়েছে। এই জন্য ডাচ বাংলা ব্যাংক রকেটের মাধ্যমে আমি একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছি, তারা এই কাজগুলো করবে। এটা বাংলাদেশের অনেক পলিটেকনিক আছে, এটা আমরা করে দেবো। তো এখন একজন ছেলে আমাকে লিখলো, আপনাদের পেমেন্ট মেথড সিস্টেম ঠিক হবে কবে শুনি? আমাকে লিখছে আপনাদের পেমেন্ট মেথড সিস্টেম ঠিক হবে কবে শুনি? শিক্ষার্থীরা না, বরং আপনার এবং আপনার সিস্টেম আমাদের বিড়ম্বনায় ফেলে। কখনো রকেট পেমেন্ট নেন, কখনো হুট করে ম্যানুয়ালি পেমেন্ট নেন। পেমেন্ট মেথড যে চেঞ্জ করেন এই নোটিশটাও তো আপনারা আমাদের পূর্বে একবার দেন না। আচ্ছা, এখানে যারা উপস্থিত আছো একজন অধ্যাপক এই ভাষায় বলা যায়? এটাকে বলতে পারবা? আচ্ছা, এই গ্রুপে কিন্তু তোমরা যুক্ত আছো। এই গ্রুপে এই ছেলেটাকে কি কখনো বলেছো যে তুমি যে একজন অধ্যাপকের কথা রিপোর্ট ব্যাক করলা, এটা কি তুমি সঠিক কাজ করেছো? কেউ বলেছো? ঠিক আছে, কেউ বোঝার বোধ করো নাই। দেখো সে একটা স্যার বলে উচ্চারণ করলো না, সে কিন্তু আমাদের রানিং ছাত্র। ঠিক আছে, আমি এটা এই ছাত্র আমি এই ছাত্র যার সাথে পড়েছি, আমি পড়ে আমার একটা দেখো আমরা বলি কি যে তোমরা পাস করার পরে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হবা, 5 বছর পরে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হবা। আমাদের দেখো যে টিচার জয়েন করেছে আজকে 10ম গ্রেডে, উনি 5 বছর পরে 9ম গ্রেডের
জিনিসটা করা হবে, বিশেষ কারিগরি শিক্ষা একটা ক্যাডার কর্মকর্তা হবে। একজন ক্যাডার কর্মকর্তার মুখ দিয়ে কথা মানায়, আর স্যার কিছু স্যার সম্বোধন করেছিল, মানে সে এমন ভাবে লিখেছে, সে আমাকে অর্ডার করছে। আমি বিশেষ করে আমার থিঙ্কিং, আমার চিন্তাধারা কখনো কোনো ছাত্রের গুণাগুণ, মানে আমি সুযোগ সুবিধা বৃদ্ধি ছাড়া আমি কোনো কিছু থাকি, আমার কোনো ছাত্র আমার দ্বারা হয়রানি হবে, আমার দ্বারা এসে যাবে, আমার দ্বারা কিসে শিখাবে, আমি কখনো সেটা করি না, ব্যক্তিগত করি না, হয়ও না আমার দ্বারা, আমি পারি না। আমি খালি এই ছাত্রটার নামও কিন্তু আমাদের বলি নাই, এই ছাত্রের মধ্যে হয়তো অনেক ছাত্র আছে, তোমার মনে প্রশ্ন থাকতে পারে, সম্মান করে করো যে স্যার আপনারা আমাদের তো স্যার বললেন না, আমি বলবো একটা বলার সময় ছিল না, যেদিন নোটিশ আসছে তার দুদিন মধ্যে আমার কাজটা করতে হয়েছে, আমার উত্তর আছে। আর পেমেন্ট মেথড তো তুমি বুঝবা না, পেমেন্ট মেথড হচ্ছে আমার এখানে যে 1 কোটি টাকা প্রায় উঠে 85 লাখ 80 লাখ 90 লাখ 1 কোটি টাকা উঠে, এই টাকাটা একটা সেফটি আছে না? সব ব্যাংকে কি একটা সেফটি আছে? আমাদের কিন্তু সেই টাকার সেফটি, এই টাকার চাবি, মানে মালিক সেটা হচ্ছে আমার কাছে চাবি দেওয়া আছে। আমি এই টাকার যদি 10 টাকা পর্যন্ত যদি না যায়, 10 টাকা আমার পড়ে যেতে আমার পকেটে। পেমেন্ট মেথড ছাত্ররা বুঝবে না, ছাত্ররা তোমরা যেটা বুঝতে পারবা যে স্যার আমাদের এই প্রক্রিয়াটা আমাদের সহজতরভাবে দিতে পারে, এইটা তোমাদের কি থাকবে। আর একজন শিক্ষক শুধু আমি না, যে একজন জুনিয়র ইন্সপেক্টর, যে একজন ইন্সপেক্টর, যে একজন চিফ ইন্সপেক্টর, কোন শিক্ষককেই কোন পর্যায়ে কখনো অসম্মান করবে না, জীবনে মানুষ হতে পারবে, জীবনেও মানুষ হতে পারবে। আমি বলে রাখলাম, কোন শিক্ষককে যদি কখনো অসম্মান করো, সে জীবনের একটা পর্যায়ে যে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, সে সর্বোচ্চতম অসম্মানিত হবে এবং সে জীবনেও শান্তি পাবে। আজকে তুমি আমাকে এই কমেন্ট করে তোমার যদি এই তোমরা এখানে 96 জন উপস্থিত আছে, 96 জনের একজনও কিন্তু এই কমেন্টটা করতে পারে, তাই না? এরকম একদিন ওর নিজে অনুলগ্ন হবে যে আমার আমি স্ক্রিনশট নিয়েছি, আমি ডিলিট করেছিলাম আমি জানি না, আমি স্ক্রিনশট করেছি, পরবর্তীতে হয়তো নাও করতে পারে, সে হয়তো বুঝতে পেরেছে তাকে বলা কি বাকি। দেখো তুমি বলো, আমি যখন কোনো একটা স্ট্যাটাস দিচ্ছি, তোমার প্রশ্ন থাকতেই পারে, তোমার প্রশ্ন থাকতে তুমি আমাকে ওইখানে লেখো স্যার এই বিষয়টি, আমি যদি উত্তর দিই, আমি বললাম আমি অনলাইনে দেখো, আমি যতক্ষণ জায়গা থাকি, আমি ফজরের নামাজের পরে উঠে আমি স্ট্যাটাস দিই, ফজরের নামাজ নামাজ করার পরে আমি শুয়ে থেকে আমার শিক্ষকদের যে স্ট্যাটাস দেওয়া করে ছিল ছাত্রদের, হ্যাঁ। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য তোমাদেরকে একটা অবস্থানে নিয়ে যাওয়া। তুমি নিজে যখন পরিচয় দিবে আমি একজন ইঞ্জিনিয়ার, তখন ইঞ্জিনিয়ারের সকল গুণাবলী তোমাকে সম্মিলিত হতে হবে। ইঞ্জিনিয়ারের একটা লেভেল আছে, সেই লেভেল থেকে যদি তুমি নিজে নেমে যাও, তখন কেউ বললেন। আমি আশাবাদ ব্যক্ত করবো তোমরা অনেকেই সকালে ক্লাস করেছো, এখন আবার অনেকের ক্লাস আছে। আমার একটাই অনুরোধ, ক্লাস করো, কখনো কেউ তোমাকে ফেল করো, 70% ক্লাস করো, কখনো কেউ তোমাকে ফেল করতে হবে। যদি 70% ক্লাস করার পর কেউ যদি ফেল করো, আমার কাছে আসো। আমাদের শিক্ষকরা ডিসি মার্ক, সিএস মার্ক, সুচিন্তিত মার্ক দেয়। এই মার্ক কারো উপরে কোনো রকম বলে না, সবাই সুচিন্তিত মার্ক। আর তোমরা ছাত্রের কাছ থেকে নিজের মেধা, প্রজ্ঞা, জ্ঞান দিয়ে ছাত্রের কাছ থেকে মার্ক আদায় করে। আর ইউনিক ক্লাস, আমাদের যে সিস্টেম দেখবেন, বইয়ের পিছনে যে কোনো প্রশ্ন আছে, তার 3 সেমিস্টারের 3 বছর প্রশ্ন করলে 3% পাবে, তাও আমাদের ছাত্ররা করতে চায় না। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও আমাদের রেজাল্ট করতে হয়। আমি আশা করব আজকের দিনের পর থেকে আমি ক্লাস ক্যাপ্টেনকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, ক্লাস ক্যাপ্টেনরা একটা 40 জন ছাত্রের প্রতিনিধিত্ব করছে। আমাদের মেসেজটা আমি ক্লাস ক্যাপ্টেন বলতে বোঝাবো, ক্লাস ক্যাপ্টেন সেটা ডিসিমেন্ট করে দেবে যে অধ্যক্ষ স্যারের মেসেজ এটা, সিআই স্যারের মেসেজ এটা, দিয়ে এটা, এভাবে তোমাদের চলতে হবে। আমি অনুরোধ করবো
আমাদের রাষ্ট্রীয় পলিটেকনিক তার পূর্বের ভাবমূর্তিতে ফেরত আসবে। কোনো যদি কোনো কোয়ারি থাকে, কোনো যদি জানা থাকে, গ্রুপে দিবা, বলবা, আমার কাছে আসবা, সবার রাস্তা সমাধান করা। আমার চেম্বারটা একটু ভিতরের দিকে, আমি বুঝি না কেন ভিতরের দিকে। আমার চেম্বারটা আমি সামনে নিব, মানে এই যে ঢুকতে এই চেম্বারটা করবো আমি ইনশাল্লাহ। আমার চেম্বারের মধ্যে আসলে আমার চেম্বার, হ্যাঁ আমার চেম্বার থাকবে মেয়ার মেয়ার টু স্টুডেন্ট, মেয়ার টু টিচার, আর ওরকম থাকবে না। আমার চেম্বারটা আমি এই যে বড় রুমটা, যেটা বড় রুম আছে কনফারেন্স রুম, আমি শিফট করবো, সিকিউরিটিটা শিফট করবো। আমার চেম্বার সবার জন্য করা, অভিভাবক, ছাত্র, ছাত্রী, কর্মকর্তা, কর্মচারী, জাস্ট আমার কাছে যাবা, সমস্যা করবা, সমাধান পাবা। তবুও বিভিন্ন লেভেলের সমস্যা আছে, আগে তাদের জানাবা, তারপর আমাদের। আমি এখানে অনেকক্ষণ আমার মোটামুটি আমি সব বিষয়ে পেরেছি, মোটামুটি সবার। আর শেষ কথা, ফান্ড ম্যানেজমেন্ট।